لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। আজ পবিত্র হজ লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান, আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা প্রার্থনায় ইবাদতে মগ্ন হাজিরা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 7টায়, দুপুর 12টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণ করবে দক্ষিণ সিটি। ঈদ উদযাপনে সড়ক, রেল ও নৌপথে বাড়ি ছুটছে মানুষ, বিভিন্ন রুটে দীর্ঘ যানজট, নৌপথে ঘরমুখো মানুষের ঢল। রাজধানীতে জমজমাট কোরবানির পশুর হাট, ছোট থেকে মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। ঈদ ঘিরে জমজমাট নতুন টাকার বাজার, এসেছে নতুন নকশার নোট, খোলা বাজারে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ। এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে মিয়ানমার সহ 12 দেশে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া, দুষছেন ট্রাম্প প্রশাসনকে। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। মিনায় রাত্রি যাপনের পর আরাফার উদ্দেশ্যে রওনা হয়েছেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর। ইয়াউমুল আরাফার দিনটিকে হজের মূল দিন হিসেবে গণ্য করা হয়। ইহরাম বাঁধা অবস্থায় আরাফাতের ময়দানে সূর্যাস্তের আগ পর্যন্ত অবস্থান করে মুজদালিফার উদ্দেশ্যে ময়দান আজ ত্যাগ করবেন হাজিরা। আরবিদ আফসার রিপোর্ট। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের স্মৃতি বিজড়িত আরাফাত ময়দান। শ্বেতশুভ্র পোশাকে আবৃত হাজিরা জাবালে রহমতের পাদদেশ ও মসজিদে নামিরার আশেপাশে হাজিরা। মিনায় রাত্রি যাপনের ও ফজরের নামাজের পর ঐতিহাসিক আরাফার উদ্দেশ্যে রওনা হন 20 লাখের বেশি মুসল্লি। 9 জিলহজের দিনটিকে ইয়ামুল আরাফা বা আরাফার দিন বলা হয়, যা হজের মূল দিন। অতীতের সব গুনাহ মাফের উদ্দেশ্যে চোখের জলে আল্লাহ তাআলার দরবারে হাজির মুসল্লিরা। ধর্মীয় বিধান অনুযায়ী ইহরাম বাঁধা অবস্থায় আরাফাতের ময়দানে সূর্যাস্তের আগ পর্যন্ত অবস্থান করবেন হাজিরা। এ সময় ইবাদতে মগ্ন থাকার পাশাপাশি সালাত আদায় করবেন। প্রায় 1500 বছর আগে এ ময়দানে মুসলিম উম্মার উদ্দেশ্যে বিদায় হজের ভাষণ দেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে নামিরা এবার হজের খুতবায় আছেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও মুফতি শাইখ ডক্টর সালেহ বিন হুমায়দ। আরবি, বাংলা ভাষাসহ বিশ্বের 34টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করে শোনানোর ব্যবস্থা রেখেছে হজ কর্তৃপক্ষ। তার ইমামতিতে একসঙ্গে জোহর ও আসর নামাজ আদায় করবেন হাজিরা। এরপর মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন হাজিরা। সেখানে পৌঁছে একই সঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। খোলা আকাশের নিচে রাত যাপনের পাশাপাশি শয়তানকে নিক্ষেপের জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করবেন। পরদিন 10 জিলহজ মিনায় ফিরে জামারাতে শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করবেন 7টি পাথর। কোরবানির পর মাথা মুন্ডন করে তাওয়াফ করবেন হাজিরা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরাফার ময়দানে ঢল নেমেছে হাজিদের। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك
شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। দর্শক, এতক্ষণ আমরা আরাফার ময়দানে সরাসরি ছিলাম। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় এবং আবহাওয়া বৈরী থাকলে তা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সকাল 8টায় অনুষ্ঠিত হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, ঈদের জামাত আদায়ে সব প্রস্তুতি শেষ, নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। তিনি আরও বলেন, আসন্ন কোরবানির ঈদে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে 12টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই সঙ্গে জাতীয় ঈদগাহে 35,000 মানুষ একত্রে নামাজ আদায় করতে পারবে এবং প্রবেশের জন্য 5টি গেট থাকবে। ওযুর সুবিধাও থাকবে বলে জানান তিনি। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে যে ঈদের জামাত অনুষ্ঠান তার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো রকমই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। ঈদযাত্রায় এলেঙ্গা হতে যমুনা সেতু পর্যন্ত 20 কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। তবে যানবাহনের চাপ রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে। ঘরমুখো মানুষের ঢল নেমেছে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটেও। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ঈদের সরকারি ছুটির প্রথম দিনেই অতিরিক্ত যানবাহনের চাপ ও একাধিক গাড়ি বিকল হওয়ায় মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার এলাকায় থেমে থেমে চলে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ। বাইবেল থেকে যানজট ভাই, চান্দুরা থেকে যানজট। অনেকক্ষণ ধরে আমরা জ্যামে পড়েছিলাম, কালকে রাত্রে 10টা বাজে বেরোছি, এখনো পর্যন্ত আমরা যানজটে আছি। প্রচুর কষ্ট হচ্ছে যানজটে। আমরা চান্দুরা থেকে জামে আইতেছি, এ যাবো তো 12 ঘন্টা জামে পড়ে আছি। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট বা ধীরগতি নেই। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। দীর্ঘ সময় অপেক্ষা করেও গন্তব্যমুখী পরিবহন না পেয়ে পিকআপ ও পশুবাহী ট্রাকে করে রওনা হচ্ছেন অনেকে। গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে যানবাহনের ধীরগতি দেখা যায়। বোর্ডবাজার বগুড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় যানজট। কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় ঘিরে কয়েক কিলোমিটার জুড়ে ধীরে ধীরে চলছে যানবাহন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও নেই যানজট। ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছেন মানুষ। দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে দেখা যায় অতিরিক্ত যানবাহন। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ঘরমুখো মানুষের ঢল নেমেছে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটেও। সেই সাথে রয়েছে যানবাহনের চাপ। তবে কোনো রকম ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন ঘরমুখো মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
টাঙ্গাইল ও গাজীপুর থেকে মহাসড়কের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ এবং নজরুল ইসলাম। আমরা শুরুতেই চলে যাচ্ছি অভিজিতের কাছে। অভিজিৎ, এত দীর্ঘ যানজটের বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ, বিস্তারিত জানাবেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গতকাল ভোর থেকে এই যানজট কবলে পড়েছে এই মহাসড়কটি। আপনি জানেন যে উত্তরবঙ্গের প্রায় 23টি জেলার মানুষ এই মহাসড়ক ব্যবহার করে থাকেন এবং এই সকাল থেকেই মানুষের যে দুর্ভোগ সেটি আমরা প্রতি ঘন্টার খবরে আপনার মাধ্যমে দেখিয়েছি দর্শকদের। এবং এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে অজরধারে এবং পাশাপাশি যারা গণপরিবহন না পেয়েছেন তারা খোলা ট্রাকে যাচ্ছিলেন উত্তরবঙ্গের দিকে এবং তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টিতে ভিজে তারা যাচ্ছেন তাদের বাড়িতে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এবং তারা বলছেন যে যেহেতু পরিবহনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে যে কারণে তারা খোলা ট্রাকে কম টাকায় যাচ্ছেন নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা। এদিকে জেলা প্রশাসনের থেকে ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য যে লোকবল নিয়োগ করা হয়েছে এই মহাসড়কটিতে এই আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদেরকে কিন্তু এই মহাসড়কটিতে দেখা যায়নি এবং জেলা প্রশাসনের যে উদ্যোগগুলো সেই উদ্যোগের কোনো বাস্তবায়নই আমরা দেখতে পাইনি সকাল থেকে। তবে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের পুলিশ সদস্যরা এই যানজট নিরসনে তারা কাজ করছেন, যদিও তাদের সেই কাজ তেমন সফলতা পায়নি, কারণ হচ্ছে সকাল থেকেই এই মহাসড়কটিতে যানজটের কবলে পড়েছে। এখন পর্যন্ত সর্বশেষ তথ্য মতে যমুনা সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস পর্যন্ত উত্তরবঙ্গগামী যে লেন সেই লেনে প্রায় 20 কিলোমিটার যানজট ছাড়িয়ে গেছে। তবে জেলা পুলিশ এটা নিয়ন্ত্রণে কাজ করছে, হাইওয়ে পুলিশও রয়েছে এই যানজট নিরসনে এবং তারা বলছেন যে এই যে মহাসড়কে যে যানজট হচ্ছে কিছু গাড়ি বিকল হচ্ছে মহাসড়কের উপরে, সেই বিকলের কৃত গাড়ি যখন সরানোর জন্য রেকার আসতে পারে না যানজটের কারণে, যে কারণে সেই পরিবহন সরাতে একটু সময় লাগে। এই সময়ের মধ্যে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এই জেলা অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম এই জানিয়েছেন যে এই মহাসড়কে এই পরিবহনগুলো সরানোর কারণে যে সময়টি লাগছে সেই সময়ের কারণে এই মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এছাড়া সেতুতে পরপর কয়েকবার টোল আদায় বন্ধ থাকার কারণে এই মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হচ্ছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল। জানাবেন গাজীপুরের মহাসড়কের সর্বশেষ কি তথ্য রয়েছে। অভিজিৎ, আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে সকাল থেকেই বা গতকাল রাত থেকে কিন্তু গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে গাজীপুর ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। আপনারা জানেন যে গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে কিন্তু পোশাক কারখানার শ্রমিক কিন্তু আপনার 3 ধাপে কিন্তু পোশাক কারখানাগুলো ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ বুধবার দেওয়া হয়েছে 10%, কালকে 40%, আজকে কিন্তু আপনার 50% পোশাক কারখানা ছুটি হচ্ছে। এর ফলে কিন্তু আপনার দুপুর পর থেকেই কিন্তু সকল গার্মেন্টসে ছুটি হয়ে যাবে। তারপর থেকে কিন্তু মহাসড়কে কিন্তু যানজট বাড়বে আরো, এরকমটাই কিন্তু জানিয়েছে আমাদের প্রশাসন থেকে। তো আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ি কিন্তু ধীর গতিতে ফ্লাইওভার উপরগুলোতে কিন্তু গাড়ি চলছে ধীর গতিতে এবং এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে সব রুটেই কিন্তু থেমে থেমে যানবাহন চলছে এবং ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশ যেগুলো আপনার টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার কিন্তু গতকালকে কিন্তু রাত পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। তো এখনো কিন্তু থেমে থেমে চলছে এবং আপনি জানেন যে দুপুরের পর কিন্তু পোশাক কারখানা ছুটি হওয়ার ফলে পর কিন্তু আরো যানজট বাড়বে, এরকমটাই কিন্তু জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা এখানে যেখানটায় আছি আমরা সেখানে কিন্তু ভিড় লক্ষ্য করা গেছে এবং কাউন্টারগুলোতে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবে টিকিট সংগ্রহ করে ট্রাক বাস এবং পিকআপ ভ্যানে করে কিন্তু নারীর টানে বাড়ি ফিরছেন এবং বিভিন্ন কাউন্টার থেকে কিন্তু এখন যেটা হচ্ছে যে কাউন্টারগুলোতে কিন্তু ভিড় আমরা লক্ষ্য করেছি, যে লক্ষণীয় ভিড় প্রতিটি জায়গায় আমরা দেখতে পেয়েছি যে কাউন্টারগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু চন্দ্রা এলাকায়ও তীব্র যানজট এবং গতকালকে রাত থেকে কিন্তু থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। তবে এই ছিল আমার কাছে গাজীপুর অংশ থেকে সর্বশেষ। নজরুল এবং অভিজিৎ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ঈদযাত্রা মহাসড়কের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। নৌপথের ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় আপনি কেমন দেখছেন? ব্যবস্থাপনা সহ সার্বিক পরিস্থিতি জানাবেন।
দুদিন পরে পবিত্র ঈদুল আজহা এবং সেই ঈদুল আজহার যে টানে সে টানে কিন্তু মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছে এর মধ্যে। এবং শুধু যে সড়ক পথ কিংবা রেলপথে নয়, আমরা দেখেছি নৌপথেও কিন্তু মানুষ একে একে তার গ্রামে ফিরতে শুরু করেছেন। এবং ঠিক আমার পেছনের ভিড় থেকেই আসলে বোঝার উপায় নেই যে মানুষ কি পরিমাণে আসলে গ্রামে যাচ্ছেন। এবং সেই সাথে যদি একটু বলে রাখি, বিশেষ করে চাঁদপুর, ভোলা, বরিশালের যে অঞ্চলের মানুষগুলো, সেগুলো কিন্তু তারাই কিন্তু মূলত এই লঞ্চে যাতায়াত করে থাকেন বেশিরভাগ। এবং সেই তাদের কারণেই কিন্তু একে একে এখানে আসার তুলনায় যাওয়ার ভিড়টাই সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি, আমরা এখানে যে তথ্য পেয়েছি এখন পর্যন্ত 136টি লঞ্চ 11টা পর্যন্ত ছেড়ে গিয়েছে। এবং সেই 11টা লঞ্চে কিন্তু কয়েক হাজার মানুষ তাদের গ্রামে ফিরেছে। অন্যান্য যে বরিশাল লঞ্চগুলো সেগুলো বিকেলে ছাড়বে কয়েকটা, এবং ভোরেই কিন্তু কয়েকটা ছেড়েছে। তো সবকিছু মিলে মোট 136টা লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। এবং সাধারণ মানুষ, আমরা জানেন যে ঈদকে ঘিরে কিন্তু সবচেয়ে বেশি মানুষের ভিড় থাকে, এবং সেই ভিড়ে মানুষের সাথে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা রয়েছে। বিশেষ করে কুরবানিদের কারণে অনেকে সাথে করে টাকা পয়সা বহন করেন এবং সেই সাথে মালামাল যেগুলো বহন করেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের অজ্ঞান পার্টি কিংবা মনন পার্টির খপ্পরে যেন না পড়ে সেক্ষেত্রে কিন্তু ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে পোস্ট কার্ড থেকে এখানে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। পোস্ট কার্ডের মাধ্যমেই আমরা দেখছি যে এখানে তৎপরতা চালাচ্ছেন। এবং সেই সাথে আমরা দেখছি অন্যান্য যে বাহিনীগুলো, আইন শৃঙ্খলা বাহিনী, তারাও কিন্তু তৎপরতা চালাচ্ছে। এবং একই সাথে মানুষের যে কোনো দুর্ঘটনা ঘটতে কিন্তু নৌবাহিনী থেকে শুরু করে নৌ পুলিশের ডুবুরি দলও কিন্তু প্রস্তুত রয়েছেন। সবকিছু মিলে এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নৌপথে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। সকালে বৃষ্টির কারণে অনেকটা স্থবির থাকলেও বিক্রি বেড়েছে। বড় গরুর চাহিদা কম থাকায় দামও বেশ স্থিতিশীল। তবে ছোট ও মাঝারি আকারের গরু বিক্রি হলেও দাম অনেকটাই বেশি বলে মন্তব্য ক্রেতাদের। বিক্রেতাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী পাচ্ছে না দাম। সব মিলিয়ে জমে উঠেছে এই ঐতিহ্যবাহী হাট। এদিকে হাট ব্যবস্থাপনায় রয়েছে শতাধিক স্বেচ্ছাসেবী। নিরাপত্তার কাজে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি আসছি একটু ছোট সাইজের গরু কিনতে আর কি। তো ছোট সাইজের গরু এখানে নেই, এখানে সব বাজেটের বাইরে। যে গরু 1,20,000 টাকাতে কিনেছে ওইটা 1,60,70 নিচে পাওয়া যাচ্ছে না। ক্রেতাও কম, বিক্রিও কম। তারপর দেখা যাক, এখন গাবতলীর হাটে তো আপনার মূলত 2 দিন আগে বেচা কেনা হয় আর কি। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বেচাকেনা আর দর কষাকষিতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত জানাতে নোয়াখালী ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও মাহমুদ শাকিল। সুজন, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন আপনি, আর দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন, আর হাট কতটুকু জমে উঠেছে? জেসিকা, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একটি গরু বাজার, যেটি একলাশপুর বাজার হিসেবে পরিচিত। আসলে বাজারের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি জেলার মাঝখানে অবস্থিত হওয়ার কারণে এখানে কিন্তু যে প্রচুর পরিমাণে যে পশু উঠে এবং এই বাজারের একটি চাহিদাও রয়েছে এবং এর সাথে প্রচুর পরিমাণে ক্রেতাও আসে। তো গত 3 দিন থেকে এখানে পশুর হাটটি চলছে। পশুর হাটে বিভিন্ন অঞ্চল থেকে, নোয়াখালী ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক গরু এসেছে এবং গত 3 দিন থেকে ব্যাপারীরা তাদের গরু নিয়ে এখানে কিন্তু অবস্থান করছে। তো আজকে এই বাজারের শেষ দিন। তো আজকে এই বাজারের শেষ দিনে সকাল থেকে আমি যেটি লক্ষ্য করেছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠেছে এবং গত 2 দিন কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। তো আজকে সকাল থেকে এখন যেহেতু দুপুর 12টা বাজে, তেমন একটি বাজার জমজমাট হয়নি। তবে যে গরু ব্যবসায়ী যারা রয়েছে তারা আশা করছে যে দুপুর পর থেকে যে ক্রেতায় ভরপুর ভরে উঠবে বাজার। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন গরু ব্যবসায়ীর সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে আপনি কতটি গরু নিয়ে এসেছেন এই বাজারে? 10 পিস গরু নিয়ে এসেছে। কয়দিন থেকে এখানে আছেন? 3 দিন থেকে, প্রথম থেকে। আরে বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ 3টি গরু বিক্রি করছে আর 60টা গরু আছে। দাম কেমন পেয়েছে? দাম পাইছে আলহামদুলিল্লাহ, ভালো রেটে দাম পাইছি এখানে।
ক্রেতাদের ভিড় কেমন আপনি দেখতে পাচ্ছেন গত 2 দিন বা 3 দিন থেকে? এখন বলে আর কেউ একটু রেট বেশি বলে, কেউ কম বলে, যাতে থেকে আমরা আমাদের বাজে বনে আমরা ওদের কাছে গরুটি বিক্রি করি। যারা ওদের কাছে বিক্রি করতে পারি না ওনারা আমাদের কিনার নিচে বলে, তাহলে এরা গরুটা করতেই কিনবো, শখ থেকে কিনবো, না হলে 1 লাখ সুর বাজারে তো আমাদের হাসিল এখন কম আছে, গরুটা এখন আমরা ছাড়ে দিচ্ছি। আমাদের কিনে আসলে আমাদের 1-2 হাজার টাকা হইলো আমরা এটা গরুটা দিয়ে দিচ্ছি কাস্টমারকে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন আসলে ক্রেতা আছে কিন্তু যে তাদের যে দামের সাথে ক্রেতার সাথে সংগতি না হয় তারা কিছুটা হিমশিম খাচ্ছে। তারপর আশাবাদী যে সময় যত গড়াবে ক্রেতা ভরপুর ভরুবে বাজার এবং গরুগুলো তারা বিক্রি করতে সক্ষম হবে। আমি এখন চলে যাব এই বিষয়ে কথা বলার জন্য বরিশালে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাকিল। শাকিল, আপনার বরিশালের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দেখুন, বরিশালে কিন্তু যে কয়টি কোরবানির গরুর হাট আছে প্রতিটি কিন্তু জমে উঠেছে এবং বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলায় কিন্তু 300-র উপরে হাট আছে এবং এই হাটগুলোতে কিন্তু কঠোর নজরদারিতে রেখেছে র্যাব 8 সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে আমরা আছি বরিশালের নগরীর একটি হাটে এবং এখানে আসলে র্যাব 8-এর যারা সদস্য আছে তারা কিন্তু সকাল থেকেই এই হাটগুলোকে তারা পরিদর্শন করছে। এর পাশাপাশি তাদের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে আসলে জাল টাকাগুলো কিন্তু আসলে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি যারা হাটে গরু কিনতে আসছে তারা যাতে কোনোভাবে যাতে প্রতারিত না হয় বা কোনো যেন সমস্যার সম্মুখীন না হয় সেসব বিষয়ে কিন্তু তারা নজরদারি রাখছে। আমরা একটু কথা বলতে চাই র্যাব 8-এর যিনি পরিচালক আছে তার সাথে কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন আসলে এই কোরবানির হাটকে কেন্দ্র করে। জি, এই কোরবানির হাটকে কেন্দ্র করে আমরা আমাদের টহল কার্যক্রম অধিকারে বৃদ্ধি করেছি, যেন এই কোরবানির পশু বহনকারী যে গাড়িগুলো আছে এগুলো যেন নিরাপদে কোনো ধরনের চাঁদাবাজি ছাড়া তাদের জন্য ডেজিগনেটেড যে হাট আছে তারা যেন সেই হাটগুলোতে পৌঁছাতে পারে। এছাড়াও এই হাট এলাকায় যেন কোনো ধরনের দালাল বা অজ্ঞান পার্টি মলম পার্টি তারা যেন কোনো ধরনের দৌরাত্ম সৃষ্টি করতে না, এই বিষয়টি আমরা নিশ্চিত করছি। এছাড়াও এই হাটগুলোতে আমরা জাল টাকা শনাক্তকারী যে মেশিন আছে এগুলোর আমরা অধিকারে দিয়ে দিয়েছি, যেন ক্রেতা বিক্রেতা উভয় নিরাপদ ট্রানজেকশন করতে পারে। এছাড়াও এই হাট এলাকার আমরা ড্রোন ফুটেজ আমরা সংগ্রহ করে রাখছি, যেন পরবর্তীতে কোনো অভিযোগ পেলে এই ফুটেজ গুলো দেখে আমরা অভিযুক্তকে শনাক্ত করতে পারি। এছাড়াও প্রত্যেকটা হাটেই আমরা আমাদের পোশাকের উপস্থিতির মাধ্যমে আমরা মানুষজনকে আশ্বস্ত করতে যাচ্ছি যে না, হাটগুলো নিরাপদ আছে, আপনারা আসেন এবং নিরাপদ ট্রানজাকশন আপনারা এখানে এসে আপনাদের কাঙ্ক্ষিত যে কোরবানির গরু আছে বা যে পশু আছে এগুলো আপনারা ক্রয় করে নিয়ে যান। অনেক পশুর হাটে যে গ্রাম অঞ্চলের যে হাটগুলোতে কিছু কিছু জায়গায় তো আসলে চাঁদাবাজির অভিযোগ উঠে আসছে, এইসব বিষয়ে আরো নজরদারি বাড়াবেন? জি, আপনারা জানেন যে আমাদের এই বরিশাল অঞ্চলে টোটাল 275টি হাটের লিস্ট আমরা পেয়েছি। তো আমাদের এই মোবাইল টহল দল তাদের দায়িত্বপূর্ণ এলাকা যেগুলো আছে, যেমন মাদারীপুরে আমাদের ক্যাম্প আছে, ওখান থেকে গিয়ে তারা ওই এলাকাটা কভার করছে। একইভাবে পটুয়াখালীতে আমাদের ক্যাম্প আছে, তাদের দায়িত্বপূর্ণ যে হাটগুলো আছে এই হাটগুলোতে তারা ক্রমান্বয়ে যাচ্ছে। তা আমরা এটাই এনশিওর করার চেষ্টা করছি যে ইজারাকৃত যে ইজারাদার আছে তার জন্য যে পরিমাণে তাদেরকে হাসিল দিতে হবে যে গরু ক্রয় করছে, সর্বনিম্ন যে পার্সেন্টেজটি ঠিক করে দেওয়া আছে সিটি কর্পোরেশন থেকে, সেই হারে যেন তারা ইজারা প্রদান করে। আমরা কথা বলছিলাম র্যাব 8-এর যিনি পরিচালক তার সাথে, এবং তিনি যেটা বলেছে যে একেবারে তারা কিন্তু কঠোর অবস্থানে আছে এই কোরবানির হাটকে কেন্দ্র করে এবং কোথাও যাতে কোন ধরনের চাঁদাবাজি ঘটনা যেন না ঘটে এই কারণেও কিন্তু তারা সতর্ক অবস্থানে আছেন এবং তারা কিন্তু প্রতিনিয়ত আসলে কেউ যাতে জাল টাকা নিয়ে যেন প্রতারিত যেন না হয় সে বিষয়ে কিন্তু তারা কঠোর ভূমিকা রাখছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। শাকিল এবং সুজন, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, কোরবানির পশুর হাটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা রেখেই সংবিধানের 96 অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এর রায় প্রকাশ করা হয়। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানের 16 সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছিল। 2016 সালের মে মাসে সংবিধানের 16 সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। তবে আপিল বিভাগ সেই আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন। পরবর্তীতে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, অসদাচরণ বা অসামর্থ্যের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিচারকদের অপসারণের বিধান সংবিধানে পুনর্বহাল করা হয়েছে। সংবাদ দুপুর। ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে এসেছে নতুন নকশার 20, 50 ও 1000 টাকার নোট। তবে ব্যাংকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, যারা নতুন নোট বিক্রি করছেন দ্বিগুণ দামে। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। ঈদের আনন্দে নতুন নোটের চাহিদা সবসময় থাকে তুঙ্গে, এবারও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাজারে ছেড়েছে নতুন নকশার 20, 50 ও 1000 টাকার নোট। এসব নোটে কোনো ব্যক্তির ছবি নেই, বরং স্থান পেয়েছে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। তবে এবারের ঈদে নতুন টাকাই যেন হয়ে উঠেছে সোনার হরিণ। দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে নেই পর্যাপ্ত সরবরাহ। এই সুযোগে সক্রিয় হয়েছে নতুন নোটের অপ্রকাশ্য বাজার। সেখানে 20, 50 ও 1000 টাকার নতুন নোটের বান্ডেল বিক্রি হচ্ছে প্রায় 500 থেকে 2000 টাকার অধিক দামে। ক্রেতারা বলছেন, নিরুপায় হয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে কিনছেন নতুন নোট। 20 টাকার বান্ডিলে 1000 টাকা নিলে 1700 টাকা দিতে হবে। 5000 টাকার বান্ডিল মানে 50টার বান্ডিল 5000 টাকা 7500 টাকা। 5000 টাকা 5500 টাকা নিতে পারে। হ্যাঁ 2000 টাকায় হয়তো 2500 টাকা নিতে পারে, কিন্তু 7500 টাকা ডাবল, 2500 টাকা বেশি। কেউ কেউ দুষছেন ব্যাংক কর্তৃপক্ষকে, বলছেন সিন্ডিকেটের কারণেই বেশি দামে বিক্রি হচ্ছে নতুন নোট। আমি প্রথমে বাংলাদেশ ব্যাংকে গেছিলাম, ওইখানে দেয় নাই, ওরা বলছে শুধু ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হচ্ছে আর কি। ব্যাংকগুলোতেও দেখছি ওইখানেও হচ্ছে দিচ্ছে না। বিভিন্ন লোকাল শাখায় দিয়া তারা এখন বেলা করতেছে, ব্যবসায়ী দিতেছে, কিন্তু দোষ টাকা আর ব্যাংকের। এদিকে খুচরা বিক্রেতাদের দাবি, এসব নতুন নোট সংগ্রহ করছেন উচ্চ দামে ব্যাংক থেকে নয়, বরং বিভিন্ন উৎস থেকে। সীমিত লাভেই বিক্রি করছেন তারা। আমরা কিনে আনি বান্ডিল, একটা বান্ডিল 800 করে কিনে আনছি। আমরা চুরি টাকা দিয়ে করতেছি, লাখ লাখ টাকা খাটায়। রিক্সা জানেন 40 টাকা পিস, বান্ডিলে 2000 4000 টাকা। একজন মানুষ সারাদিন ভরে তুলবে 10 পিস, 10 পিস তুললে সে 35 টাকা করে বিক্রি করে আমাদের কাছে, তাহলে আমরা তো 5 টাকা লাভ করব। নতুন নোটের ডিজাইনে এসেছে ভিন্নতা। নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ইতিবাচক। নতুন টাকা শুধু ভালো লাগারই কথা, ভালো লাগছে। ডিজাইন দিক দিয়ে বা টাকার মানে কোয়ালিটির দিক দিয়ে বা নোট দিয়ে সব দিক দিয়ে অনেক বেটার। নতুন নোট আসছে, এগুলো ভালো লাগছে। ঈদের আনন্দকে দ্বিগুণ করতে নতুন নোটে নেই কোনো বিকল্প। সাধারণ মানুষের প্রত্যাশা, ভবিষ্যতে নতুন নোটের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে জনসাধারণের ভোগান্তি কমাবে সরকার। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের ইব্রাহিমপুর ইউনিয়নের বাস বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আবুল কাশেম এবং অটোরিকশা চালক সোহাগ মিয়া। নিহত আরেকজনের এখনও পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, ভোরে নবীনগর থেকে কুমিল্লার কোম্পানিগঞ্জে যাওয়ার পথে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে 3 জন নিহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।